বিজেপির হাতের পুতুলের মতো কাজ করছে এই গণেশ কুমার, গোবর গণেশ। আমরা জানি না যে বিজেপি আর কতটা নিচে নামতে পারে, বিজেপি আর কি ভাবে আমাদের দেশের সহনাগরিকদেরকে বিপদে ফেলতে পারে। নির্বাচন কমিশনার হিসেবে কাজ করছে না, উনি এখন বিজেপির একজন এজেন্ট হিসেবে কাজ করছেন। এসআইআর ট্রাইব্যুনালের যে খরচটা হবে, ট্রাইব্যুনালে তো তাকে লয়ার রাখতে হবে, সেই লয়ারের খরচটা কে দেবে? গণেশ কুমারের বাবা দেবে? গণতন্ত্রকে যেভাবে ওরা দিনের পর দিন গণধর্ষণ করছে, এসআইআরেতেই এত বড় দুর্বিষহ অবস্থা হয়ে থাকে, এনআরসি হলে যে আরও কত ভয়ঙ্কর হতে পারে। একটা চামচা সারা দেশ জুড়ে তুর্কি নাচন নাচবে, এইরকমভাবে তৃণমূল কংগ্রেসকে দমানো যায়। কীভাবে দেশটাকে বিক্রি করতে পারে আমরা সেটা জানি না। নির্বাচন কমিশনের নোটিশ পেশ করলে এবং সেখানে দেখলাম ভারতীয় জনতা পার্টির একটি স্ট্যাম্প, কি বলবে? নতুন করে বলার কি আছে? নির্বাচন কমিশন এখন বিজেপির কমিশনের ভূমিকা পালন করছে, তো সেটাই এখন ওদের স্ট্যাম্পটাই পড়ে গেছে। ওই কারণের জন্যই দেখছেন না যে এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট পুরো বার করতে পারেনি। বিজেপি স্ট্যাম্প লাগায়নি, সে কারণের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট পুরো বেরোয়নি। বিজেপি স্ট্যাম্প লাগাবে, বিজেপি ছাড়পত্র দেবে, তবেই গিয়ে পুরো সাপ্লিমেন্টারি লিস্ট বার করবে। কজন ভোট দিতে পারবে, কজন দেশের নাগরিক থাকবে, কজন বেনাগরিক হয়ে যাবে, সেটা বিজেপির মানে নির্দেশের মুখাপেক্ষী ওরা। তো সেটাই হয়েছে। আর আজকে এই একটা সাংবিধানিক পদ নির্বাচন কমিশনার, তো তারা তো তাদের পদের গরিমার পুরো অবমাননা করছেন। আর উনি তো আর নির্বাচন কমিশনার হিসাবে কাজ করছেন না, উনি এখন বিজেপির একজন এজেন্ট হিসাবে কাজ করছেন। আমরা জানতাম যে নির্বাচনে একজন করে প্রতিটা পার্টির নির্বাচনী এজেন্ট থাকে, মুখ্য নির্বাচনী এজেন্ট। তো এখন দেখা যাচ্ছে যে বিজেপির এই নরেন্দ্র মোদী, অমিত শাহের তাদের মুখ্য নির্বাচনী এজেন্ট হচ্ছে গণেশ কুমার। তো স্বাভাবিকভাবেই বিজেপির মুখ্য নির্বাচনী এজেন্টের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানেতে বিজেপির স্ট্যাম্প থাকবে, এটা স্বাভাবিক, সেটাই হয়েছে। আমরা এই ব্যাপারটারই বিরোধিতা করছি। আমরা এইভাবে গণতন্ত্রকে যেভাবে ওরা দিনের পর দিন গণধর্ষণ করছে, যেভাবে বিজেপির হাতের পুতুলের মতো কাজ করছে এই গণেশ কুমার, গোবর গণেশ, সেইটার আমরা তীব্র বিরোধিতা করছি, পথে নেমে বিরোধিতা করছি। এইভাবে আমাদের দেশের সহনাগরিকদের অধিকার, সহনাগরিকদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এই ব্যাপারটার আমরা বিরোধিতা করছি। যেভাবে এসআইআর চললো, যেভাবে নাম বাদ যাচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে আমাদের দেশের পুঁজিপতিদের জন্য কম টাকার শ্রমিক খোঁজা হচ্ছে? হ্যাঁ, এটা তো বটেই। দেখুন, এই পুরো ব্যাপারটার অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে। পুঁজিপতিদের জন্য কম টাকার শ্রমিকের যে কথাটা বলা হচ্ছে, এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ আজকে যারা বেনাগরিক হয়ে যাবে, তারা স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধে, যে নাগরিক সুযোগ সুবিধে, সেই নাগরিক সুযোগ সুবিধে তারা পাবে না। সরকারের সেই দায়টা থাকবে না যে তাদেরকে সেই নাগরিক সুযোগ সুবিধেগুলো প্রোভাইড করার। আজকে তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের থাকবে না, তাকে চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের থাকবে না। সরকার সেই জায়গা থেকেও গায়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আর তার সঙ্গে যদি স্বাভাবিকভাবে আমরা হয়তো বেনাগরিক হয়ে গেলাম, হয়তো আমাদেরকে শিক্ষা বা আমাদের চাকরি ব্যবস্থা সরকার করলো না ঠিকই, কিন্তু তবু মানুষ তো, আমাদের খেতে হবে, পেট বলে একটা ব্যাপার আছে। তো তখন সেই মানুষটা বাধ্য হবে যে সরাসরি যখন কোনো চাকরি পাবে না, তখন এই রকমভাবে বেগার খাটার, যাতে অন্তত দুমুঠো রোজগার করে খেতে পারে, সেইটার ব্যবস্থা করতে এই পুঁজিপতিদের কাছেই হয়তো দাস শ্রমিকের কাজ করবে। এগুলো নানা রকম ঘটনা ঘটতে পারে, হয়তো এর থেকেও খারাপ কিছু হতে পারে, আমরা জানি না এক্স্যাক্টলি। মানে এমনও হতে পারে যে এই কিছুদিন আগেই জানা গেছে যে রাশিয়াতে, ইউক্রেনেতে, তারপর ইসরায়েলেতে, সেখানে আমাদের দেশ থেকে সেনাবাহিনীর ভাড়াটে সৈনিক নিয়ে যাওয়া হচ্ছে, মার্সিনারি নিয়ে যাওয়া হচ্ছে। হতে পারে যে আবার সেই দাস ব্যবসা ফেরত আসবে, যেমন আগে ইউরোপিয়ানরা এসেছিল, ভারতবর্ষ থেকে এই ভারতীয়দেরকে তুলে নিয়ে যাওয়া হতো, জাহাজ বোঝাই করে নিয়ে গিয়ে ইউরোপের বিভিন্ন হাটেতে, বাজারেতে, দাসের হাট যেগুলো হয়, দাস বাজার, সেখানে বিক্রি করা হতো। সেরকম করা হতে পারে, আমরা জানি না, অ্যাকচুয়ালি জানি না সত্যিই আমাদের আইডিয়ার বাইরে এরা কতটা খারাপ হতে পারে। কারণ আমরা এতদিন পর্যন্ত ভেবেছিলাম আচ্ছা কী হতে পারে। প্রথমে এসআইআর যখন হচ্ছিল, আমাদের রাজ্যেরই কিছু কিছু অতি বোদ্ধা, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে থাকে, এইরকম রাজনৈতিক দল, যারাই একমাত্র বুদ্ধিজীবী, সেই সব রাজনৈতিক দল, বামপন্থীদের কথা বলছি, তারা এই এসআইআরকে স্বাগত জানিয়েছিল। তারা বলেছিল যে এই এসআইআর হচ্ছে গিয়ে ভোটার তালিকা সংশোধনের একটা সিস্টেম। তো তারা বেশি বুঝেছিল। তো তারা এটা ভাবতে পারেনি যে আজকে এই এসআইআরের নাম করে দেশের মানুষকে কীরকমভাবে হ্যারাস করা হচ্ছে। তো আমরা সেই কারণেই জানি না, আমরা
আমরা জানি না যে বিজেপি আর কতটা নিচে নামতে পারে, বিজেপি আর কীভাবে আমাদের দেশের সহনাগরিকদেরকে বিপদে ফেলতে পারে, কীভাবে দেশটাকে বিক্রি করতে পারে, আমরা সেটা জানি না। যদি রাজ্যে এনআরসি হয় তাহলে বাংলা কোন কোন সমস্যার মুখে পড়তে পারে, বাংলার নাগরিক কোন সমস্যার মুখে পড়তে পারে? দেখুন, আমরা তো একটা এই এসআইআরেতেই বুঝে গেছি যে কীরকম সমস্যা। আমাদের রাজ্যের 1,23,00,000 নাগরিকের ভবিষ্যৎ ঝুলছে। এনআরসি হলে সেইটা আরও বাড়বে। আমাদেরকে বারে বারে প্রতি বছরে বছরে আমাদেরকে সমস্ত কাগজপত্র নিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। আমাদেরকেই প্রমাণ করতে হচ্ছে যে হ্যাঁ বাপু, আমি এই দেশের নাগরিকই, আমার বাপ ঠাকুরদা এই দেশেই জন্মেছে, এই দেশেই বড় হয়েছে, আমি ঘুষপেটিয়া নই, এটা আমাকে প্রমাণ করতে হচ্ছে। আমার আর কোনো কাজকর্ম নেই, সেই জন্য আমাকে এর পেছনেই পড়ে থাকতে হচ্ছে। এটা তো প্রথমেই এই বিপদটা রয়েছে, যা আমার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আমাকে দিনের পর দিন লাইনেতে দাঁড়াতে হচ্ছে। এটা ধরুন আজকে আপনি ব্যাপারটা হয়তো অতটা ভুক্তভোগী নাও যদি হই, যে লোকটা হয়তো মুটে মজুরের কাজ করে, যে এই যে আমরা ধর্মতলার বুকে দাঁড়িয়ে রয়েছি, এখানে যেই এত হকার ভাইয়েরা রয়েছেন, এরা তো একদিন দোকান বন্ধ রাখা মানে তাদের রুটি রুচি বন্ধ হয়ে যাওয়া। তাদেরকে তো তাদের কাজকর্ম ফেলে রেখে এই লাইনেতে দাঁড়াতে হবে, নিজেদের প্রমাণ করার জন্য, নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য যে হ্যাঁ আমি বেঁচে আছি, আমি এই দেশের নাগরিক। ঠিক আছে, এইটা তো একটা প্রাথমিক ব্যাপার। তারপর হচ্ছে গিয়ে এনআরসি। আমরা দেখেছি আসামেতে কী রকম হ্যারাসমেন্ট করা হয়েছে। এনআরসিতে যদি কারো নাম বাদ পড়ে, এবং নাম তো ইচ্ছে করে বাদ দেওয়া হচ্ছে, সেটাও আমরা এই এসআইআরের এই যে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে দেখেছি। আমরা বহু মাস ধরে বলে যাচ্ছি, যবে থেকে বিহারে এসআইআরের নোটিফিকেশান জারি হয়েছে তখন থেকে বলে যাচ্ছি। বিহারের সময়ও বলেছিলাম আমরা যে এই এসআইআরটা আসলে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করার জন্য নয়, এই এসআইআরটা ভোটার তালিকা ছাঁটাই করার জন্য। কাদের ছাঁটাই করা হবে? যে যারা বিজেপি বিরোধী ভোটার, তাদের নাম ছাঁটাই করার জন্য এই এসআইআর করা হচ্ছে। বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি, বিহারের সে ভোটের ফলাফলটাই তার একদম জলজ্যান্ত প্রমাণ যে বিজেপি ওখানে প্রায় 90% সিটে জিতেছে। কীভাবে জিতেছে? এইরকমভাবে জিতেছে, ভোটার তালিকায় এরকমভাবে বিরোধীদের নামগুলোকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ সেই চেষ্টা করেছে। এই যে 1,23,00,000 নাম টোটাল বাদ গেছে, তার মধ্যে এই যে সাপ্লিমেন্টারি যে লিস্টটা বেরিয়েছে, সেই লিস্টের মধ্যে দেখা যাচ্ছে যে যারা সংখ্যালঘু, যারা মহিলা, যারা আদিবাসী, যারা দলিত, মানে বেসিক্যালি যারা বিজেপির বিরোধী, একদম স্পেসিফিক্যালি বলছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসপেক্টিভ ভোটারদের নামটা ওখানে বাদ দেওয়া হয়েছে, একদম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। একটা বুথেতে দেখা যাচ্ছে যে সেখানে হয়তো 430 জনের নাম অ্যাডজুকেটেড ছিল, 425 জনের নাম বাদ গেছে। একটা বুথে আমার কাছে খবর এলো সাতগাছিয়ার ওখান থেকে উপপ্রধানের নাম বাদ গেছে, সেই বুথেতে 65 জনের নাম পেয়েছিল, 54 জনের নাম বাদ গেছে। প্রসপেক্টেড মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটারদের নামগুলো বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। এটা খুব সহজ ব্যাপার, এটা কোনো রকেট সায়েন্স নয়। আপনি যদি পলিটিক্যাল লোক হয়ে থাকেন, আপনি যদি পাড়ার ক্লাবে মেশেন, আপনি যদি পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা মারেন, তাহলেই মোটামুটি জানতে পারবেন আচ্ছা পাড়ার ওই বাড়িগুলো মোটামুটি বিজেপির ভোটার, ওই বাড়িগুলো সিপিএমের, ওই বাড়িগুলো কংগ্রেস, ওইগুলো তৃণমূল, এটা বোঝা যায়। ওরা একদম হিসেব করে করে এই বাড়িগুলো থেকে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, সেইটা করে ওরা ভোটে জেতার চেষ্টা করছে। আজকে আমি সিম্পল একটা কথা বলছি যে এই এসআইআরের এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পরও এত লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত। এদেরকে পাঠানো হবে ট্রাইব্যুনালে। এবার আসি, আপনি যে প্রশ্নটা করলেন এনআরসি হলে কী হয়। এই এনআরসি আমরা আসামেতে দেখেছি, সেই আসামে এনআরসিতে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, যাদের ডিভোটার করা হয়েছে, যাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে, তাদেরকে এই আসামের এনআরসির যে ফরেনার্স ট্রাইব্যুনাল হয়েছে, বছরের পর বছর কীরকমভাবে চক্কর কাটতে হয়েছে, তাদের কতজনকে তুলে নিয়ে গিয়ে ওই ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, তাদের কি অবস্থা, সেখানে কী রকম বিপজ্জনক পরিস্থিতি সেই আসামের ডিটেনশন ক্যাম্পেতে। তারপর এই যে এনআরসি ট্রাইব্যুনাল হচ্ছে, এখানেও যে এসআইআরের জন্য ট্রাইব্যুনাল, আমি জানি না যে এই এসআইআরের ট্রাইব্যুনালের যে খরচটা হবে, ট্রাইব্যুনালে তো তাকে লয়ার রাখতে হবে, সেই লয়ারের খরচটা কে দেবে? জ্ঞানেশ কুমারের বাবা দেবে? বিজেপির বাবা দেবে? এই যে আসামের এনআরসির ফরেনার্স ট্রাইব্যুনাল যেটা হয়েছে 2019 সাল থেকে আজকে 2026 সাল, এখনও পর্যন্ত অনেকে ঘুরে ঘুরে পাগল হয়ে যাচ্ছে, জুতোর শুকতলাক হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত তাদের কোনো ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই। এক একজনের মিনিমাম খরচ হয়েছে 15 থেকে 20 হাজার টাকা, কারো খরচ 4 লাখ 5 লাখ টাকাও হয়েছে। এই টাকাটা কে দেবে? সবার পক্ষে সেই টাকাটা বেয়ার করা সম্ভব?
এই টাকাটা কে দেবে? মানুষকে এইরকমভাবে হ্যারাস করা হচ্ছে, মানুষকে এইভাবে বিপদে ফেলা হচ্ছে। যদি আজকে এই এসআইআরেতেই এত বড় দুর্বিষহ অবস্থা হয়ে থাকে, এনআরসি হলে যে আরও কত ভয়ঙ্কর হতে পারে, আমি যেটা একটু আগেই বললাম, আমরা ভাবতে পারছি না। মানে এটা আসলে হচ্ছে গিয়ে ভারতবর্ষ থেকে বাঙালি যারা রয়েছে তাদের এথনিক ক্লেনজিং করার একটা চক্রান্ত। ঠিক যেমনভাবে মায়ানমার থেকে রোহিঙ্গাদের এথনিক ক্লেনজিং করা হয়েছে, ঠিক তেমনই ভারতবর্ষ থেকে বাঙালিদের এথনিক ক্লেনজিং করার চক্রান্ত। আসামের বাঙালির এথনিক ক্লেনজিং করা হয়েছে, আজকে পশ্চিমবঙ্গ থেকেও বাঙালির এথনিক ক্লেনজিং করার একটা চক্রান্ত হচ্ছে এই এসআইআর, এই এনআরসি। বিহারে তো টেস্টিং হয়েছিল, বাংলা ওদের ফাইনাল টার্গেট ছিল, সেটাই করছে ওরা। এই আপনি বললেন যে তৃণমূলের কর্মীদের নাম বাদ দেওয়া হয়, যদি এইভাবে চলতে থাকে তাহলে তৃণমূল সমস্যায় পড়তে চলেছে। দেখুন, তৃণমূল হচ্ছে এমন একটা পার্টি যে পার্টি সেই ফিনিক্স পাখির মতো বারে বারে একদম সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে। যখন পশ্চিমবঙ্গে বামপন্থী অপশাসন চরম ছিল, যখন পশ্চিমবঙ্গের বামপন্থীরা সায়েন্টিফিক রিগিং করে বছরের পর বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, যখন পশ্চিমবঙ্গে বিরোধীদের টিপে ধরেছিল, তখন পশ্চিমবঙ্গে এই বিরোধীদের মানে তৃণমূলকে সাংসদ একটা পৌঁছে গিয়েছিল। সেখান থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে। তো এই তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলা অতটা সহজ নয়। কেন সহজ নয় জানেন? কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা জনগণের দ্বারা তৈরি, জনগণের দ্বারা চালিত এবং জনগণ নিয়ন্ত্রিত একটা পার্টি। তো যে জায়গায় জনগণের হাতেই ক্ষমতা, সেই জনগণকে অত সহজে শুধুমাত্র কয়েকটা শয়তান, দুটো শয়তান দিল্লিতে বসে প্ল্যান করবে আর তাদের একটা চামচা সারা দেশ জুড়ে তুর্কি নাচন নাচবে, এই রকমভাবে তৃণমূল কংগ্রেসকে দমানো যায় না। কারণ তৃণমূলের প্রথম দিন থেকে আজ পর্যন্ত শেষ কথা বলে আসছে মানুষ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষের রিপ্রেজেন্টেটিভ। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেন, সেই কথাগুলো আসলে এই আমি আপনি, এই যে এখান দিয়ে যত সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, এরা যে ভাষায় কথা বলে, তারা হয়তো খুব বুদ্ধিজীবীদের মতো বিশাল একটা বিজ্ঞ ভাব নিয়ে বিশাল ইংরেজি বলতে বলতে বড় বড় বাতেলা ঝাড়েন না। উনি খুব সাধারণ সহজ মানুষের মতো কথা বলেন এবং সেইটা সাধারণ মানুষের কথাটাই উনি তুলে ধরেন। ওই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো, ওই জন্যই তৃণমূল কংগ্রেসকে দমানো, ওই জন্যই বাংলাকে দমানো। বিজেপির অত কোমরের জোর নেই, যতই নরেন্দ্র মোদী, যতই অমিত শাহ এই জ্ঞানেশ কুমারকে নিয়ে ষড়যন্ত্র করুক না কেন।